গল্পটি হচ্ছে কোরিয়ার এই এমরোস হোটেলের। ইনি হচ্ছেন হোটেলের মালিক ইয়ং জিন। জিনের বাবা ছিলেন এই হোটেলের প্রতিষ্ঠাতা। বাবার মৃত্যুর পরে হোটেলের সমস্ত দায়িত্ব তাকে নিতে হয়। জিনের একটি মানসিক রোগ আছে, যা হলো সে বিজোড় সংখ্যাকে প্রচন্ড ঘৃণা করে। তার সবকিছু জোর সংখ্যায় চাই, যেমন তার রুম নাম্বার, কাপ, নোট খাতা, ডাস্টবিন থেকে শুরু করে কফি মেশিনের সিরিয়াল নাম্বারটাও জোর সংখ্যায় হতে হবে। এমনকি তার রুমের টেম্পারেচারটাও জোর সংখ্যায় চাই। আর এই সবকিছু মেক শিওর করে তার হোটেলের একজন মেইড বা কাজের লোক, যার নাম লিয়ং। লিয়ের স্বপ্ন ছিল সে একজন স্টেজ পারফর্মার হবে, কিন্তু বহু বছর অডিশন দেওয়ার পরেও তার সেই সুযোগ হয়ে ওঠেনি। সে এখনো স্টেজ পারফর্মার হওয়ার স্বপ্ন দেখে। সে মাঝে মধ্যে মনের অজান্তেই প্র্যাকটিস শুরু করে দেয়। একদিন তার এই পাগলামো জিন দেখতে পায়। সে জিনের রুম পরিষ্কার করার সময় গলা ছেড়ে গান গায় এবং নাচতে থাকে। জিনকে দেখতে পেয়ে সে খুবই বিব্রতকর অবস্থায় পড়ে যায়। জিন বলে, তোমার নাম হচ্ছে লিয়ং, নামটা জোর সংখ্যার, আমার খুবই পছন্দ হয়েছে। লি তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এরপর কাজ শেষে বাড়ি ফেরার সময় লি তার গলায় থাকা নেকলেসটা খুঁজে পাচ্ছিল না। সে পুরো হোটেলে তার নেকলেসটা খুঁজে বেড়ায়। কোথাও খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে জিনের রুমের সামনে চলে আসে এবং দরজায় 3 বার নক করে। জিন বলে এরপর থেকে দরজায় 2 বার অথবা 4 বার নক করবে। লি বলে সে তার নেকলেসটা হারিয়ে ফেলেছে, যেটা তার মা তাকে উপহার দিয়েছিল। জিন বলে তুমি ভেতরে এসে খুঁজে দেখতে পারো। এই শুনে লি তাকে সরি বলে চলে যায়। জিন তখন নেকলেসটা খুঁজতে থাকে। পরদিন সকালে লি যখন জিনের রুম পরিষ্কার করতে আসে, তখন সে এবং তার বন্ধু মিলে রুমে খোঁজাখুঁজি শুরু করে দেয়। তারা একটি প্যাকেট দেখতে পায়। প্যাকেটের উপর লেখা ছিল, তুমি হয়তো এই জিনিসটাই খুঁজে বেড়াচ্ছ। সে প্যাকেটের ভিতর ছিল লিয়ের নেকলেসটা। সেটা দেখে লি প্রচন্ড খুশি হয় এবং সে জিনকে থ্যাংক ইউ লিখে একটি নোট রেখে যায়। তারপর বাড়ি ফেরার পথে লি ওভারব্রিজের উপর খুশিতে নাচতে থাকে। আর সেই ওভারব্রিজের পাশেই জিন ট্রাফিক জ্যামে আটকে ছিল। সে লিকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর লি তার মায়ের কাছে যায়। তার মা একটি হসপিটালে ভর্তি রয়েছে। ওনার রোগ হচ্ছে উনি কিছুক্ষণ পরপর পুরনো সবকিছু ভুলে যান এবং পরবর্তীতে আবার সবকিছু মনে পড়ে। লি তার মাকে বলে, তোমার দেয়া এই নেকলেসটা আমি হারিয়ে ফেলেছিলাম। আমার বস এটা খুঁজে পেয়েছে। তিনি খুব ভালো একজন মানুষ। তার মা বলে, তোমার বস নিশ্চয়ই আমার সুন্দরী মেয়েটাকে চুরি করতে চায়। তখন লি তাকে বলে, আমাকে লিয়ং বলে একটু ডাকো। তার মা বলে, এটা তো আমার মেয়ের নাম। অর্থাৎ তিনি আবারও সবকিছু ভুলে গিয়েছেন। এরপর দেখা যায় জিন তার সহকারী বা ভাইস প্রেসিডেন্টের সাথে মিটিং করছে। সে জিনকে বলে, ইস্ট চেইন নামের একটি কোম্পানি আমাদের হোটেলের সাথে পার্টনারশিপ করতে চায়। তার ফলে আমরা আমাদের হোটেলটা আরো বেশি উন্নত করতে পারবো। জিন বলে, আমি আপাতত এসব চাই না। আমি অন্য আরেকটি বিজনেস শুরু করতে চাই, যার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আর সেটা হচ্ছে আর্ট বিজনেস, যেখানে বিভিন্ন ধরনের আর্ট কেনাবেচা হবে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা আমার আর্টকে এবং আর্ট বিজনেসকে মোটেও গুরুত্ব দেয়নি। তখন ভাইস প্রেসিডেন্ট তাকে বলে, তোমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তুমি সেই ছোটবেলায় তোমার বাবাকে একটি ড্রয়িং উপহার দিয়েছিলে। তোমার আঁকা সেই ড্রয়িংটা সে যত্ন করে তার লকারের ভেতর রেখে দিয়েছিলেন। এরপর জিন তার বাবার লকারটা খোলার চেষ্টা করে। সে তার পছন্দের সমস্ত জোর সংখ্যাগুলো দিয়ে চেষ্টা করেও লকারটা খুলতে পারে না। পরদিন লি হোটেলের রুম পরিষ্কার করতে গিয়ে একটি কাগজ দেখতে পায়, যেটা ছিল একটি সুইসাইড নোট। অর্থাৎ এই রুমে থাকা লোকটি খুব শীঘ্রই সুইসাইড করবে। লি এই বিষয়টা তার বসকে জানায়। জিন তখনই তার পার্টনার এবং হোটেলের ম্যানেজার মিস্টার হুন এবং সুজিনের সাথে মিটিং এর ব্যবস্থা করে। তার পার্টনার বলে, সেই লোকটাকে কিছু টাকা দিয়ে হোটেল থেকে বের করে দেওয়া উচিত। সুজিন বলে, লোকটি হোটেল থেকে বের হবে জানুয়ারির 1 তারিখে, তাই সে হয়তো 31st নাইটে সুইসাইড করতে পারে। তখন জিন সিদ্ধান্ত নেয়, বলে লোকটিকে হোটেল থেকে বের না করে তার উপর সব সময় নজর রাখবে এবং সে যাতে কিছুতেই সুইসাইড করতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তার এই সিদ্ধান্ত শুনে সুজিন এবং লি খুব খুশি হয়। সে লিকে বলে, এখন থেকে সব সময় তার উপর নজর রাখবে এবং তোমাকে ধন্যবাদ হোটেলের সম্মান রক্ষার্থে সাহায্য করার জন্য। এরপর থেকে সুজিন সিসিটিভির মাধ্যমে সেই লোকটির উপর নজর রাখে। লোকটির নাম জুন। জুনকে সুইসাইড করা থেকে বিরত রাখার জন্য মিস্টার হুন একটি ফোন দিয়ে আটে। সে জুনের দরজা নক করে। তাকে দেখে জুনের মোটেও সুবিধার মনে হয় না। সে তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। তখন মিস্টার হুন বলে, আপনি আমাদের ক্রিসমাস কন্টেস্টের উইনার হয়েছেন। আপনার জন্য উপহার নিয়ে আসা হয়েছে। এই বলে সে তার দলবল নিয়ে জুনকে শুভেচ্ছা জানায়। তাকে কনসার্টের একটি টিকিট দেয়। বলে, এই টিকিটটা হচ্ছে লি ক্যাগ নামের একজন ফেমাস সিঙ্গারের। ক্রিসমাসের সন্ধ্যায় আমাদের হোটেলে তার কনসার্ট হবে এবং আজ থেকে আপনি বিনা পয়সায় আমাদের হোটেলের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এই বলে সে চলে যায়। তখন ফ্ল্যাশব্যাকে জুনের অতীত দেখানো হয়। আমরা দেখতে পাই জুন একটি কোম্পানিতে ছোটখাটো জব করত। একদিন তার গার্লফ্রেন্ড সান তাকে ফোন করে বলে সে অন্য কাউকে বিয়ে করবে। এই শুনে জুন প্রচন্ড কষ্ট পায়। কান্নাকাটি করে
করে তার কাছে আরেকটি সুযোগ চায়, বলে আমি প্রমিস করছি সিভিল সার্ভিস এক্সাম পাশ করে বড় একটি জব নিব, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু সান তাকে ছেড়ে চলে যায়, তাই সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। সে একটি ফার্মাসিতে গিয়ে বলে কেউ যদি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে তাহলে কি সে মারা যাবে? ডক্টর বলে অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে বিভিন্ন প্রবলেম হবে, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই বলে সে তাকে বিষ অফার করে, কিন্তু জুনের কাছে অত টাকা না থাকায় সেটা কিনতে পারে না। এরপর সে কীটনাশকের দোকানে আসে। দোকানদার তাকে বলে এখন আর কেউ কীটনাশক খেয়ে মরে না, কিন্তু তুমি এই ইঁদুর মারার ওষুধটা ট্রাই করতে পারো। জুন বলে আপনাকে কে বলেছে আমি মরতে চাই? এই বলে সে একটি গাছ কিনে চলে আসে এবং বলতে থাকে আজকাল সুইসাইড করাটাও অনেক কঠিন হয়ে পড়েছে। তখন তার পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়। সে বলে অল্পের জন্য বেঁচে গেলাম। এরপর বাড়ি ফিরে জুন ডিসিশন নেয় যে মরতে হলে সে লাক্সারিয়াস ভাবে মরবে, মৃত্যুর আগে কয়েকটা দিন সে উপভোগ করবে। তাই বাড়ির মালিককে ফোন করে সে তার অ্যাডভান্স করা টাকাগুলো তুলে নেয় এবং এমরোজ হোটেলে চলে আসে। সে রিসেপশনিস্টকে বলে যে তার একদম টপ ফ্লোরের একটা রুম লাগবে। রিসেপশনিস্ট জিজ্ঞেস করলে সে বলে টপ ফ্লোর থেকে সে শহরের ভিউ দেখবে। দেখা যায় জুন হোটেলের টপ ফ্লোরের একটি রুম নিয়ে নেয়। রুমে থাকা ফ্রি বিয়ার এবং ফ্রি জুতা দেখে সে প্রচন্ড খুশি হয়। তার রুমের টেলিফোনের সুইচের সাথে লাইটের সুইচ কানেক্ট করা ছিল। সে উল্টোপাল্টা বাটন প্রেস করে হোটেলের ওয়েক আপ কল সার্ভিসে ফোন করে দেয়। ওয়েক আপ কল সার্ভিসের কাজ হচ্ছে গেস্টদের দেয়া নির্দিষ্ট সময়ে তাদেরকে ফোন করে ঘুম থেকে ডেকে তোলা। ফোনের অপর প্রান্ত থেকে একটি মেয়ে বলে আপনি কয়টায় ঘুম থেকে উঠতে চান? জুন বলে সকাল 9:30। সে মেয়েটিকে আরো বলে ফোন করার পরেও যদি আমি ঘুম থেকে না উঠি তাহলে আপনারা কি করবেন? মেয়েটি বলে তাহলে আপনার রুম নক করা হবে। এরপর সে একটি সুইসাইড নোট লিখে যে বছরের শেষ দিনে আমি এই হোটেলে সুইসাইড করব, কারণ আমি দুর্ভাগা। জব থেকে এবং ভালোবাসার মানুষটি থেকে প্রতিটা ক্ষেত্রেই আমি ব্যর্থ হয়েছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। লেখাটা তার কাছে ভালো না লাগায় কাগজটা সে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আরেকটি নোট লিখতে শুরু করে, কিন্তু সে প্রচন্ড ইমোশনাল হয়ে বিছানায় পড়ে কান্নাকাটি শুরু করে দেয়। কিছুক্ষণ পরে সে বলে বিছানাটা খুবই আরামদায়ক। পরদিন সকালে লি রুম পরিষ্কার করতে এসে তার সুইসাইড নোটটি কুড়িয়ে পায় এবং সেটা নিয়ে জিনকে দেখায়। এরপর গল্পের কাহিনী বর্তমানে চলে আসে। সকালবেলা ওয়েক আপ কল সার্ভিস থেকে ফোন করা হয়। মেয়েটি জুনকে একটি ধাঁধার সমাধান করতে দেয়, কারণ তাদের নিয়ম হচ্ছে ওয়েক আপ কল করে ধাঁধার সমাধান করতে দিবে। সমাধান করতে গিয়ে তাদের ব্রেইন সেল অ্যাক্টিভ হয়ে যাবে, ফলে তারা আবার ঘুমিয়ে পড়বে না। জুন মেয়েটির সাথে অনেকক্ষণ কথা বলে। তাকে বলে পরদিন সকালে ঠিক একই সময়ে তাকে যেন ওয়েক আপ কল দেয়া হয়। পরদিন ছিল ক্রিসমাস। জুন সন্ধ্যাবেলা লি ক্যাং এর কনসার্ট দেখার জন্য হোটেলের অডিটোরিয়াম রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ সে হোটেলে তার এক্স গার্লফ্রেন্ড সান এবং তার ফিয়োন্সেকে দেখতে পায়। কয়েকদিনের মধ্যেই সান একে বিয়ে করবে। লোকটি জুনকে বলে আমাদের পিছু করা বন্ধ করো। এই বলে সে সানকে নিয়ে কনসার্ট দেখতে চলে যায়। জুন মন খারাপ করে বাহিরে বসে তার এবং সানের ছবিগুলো ফোন থেকে ডিলিট করে দিচ্ছিল। তখন তার পাশেই এক কাপল এসে রোমান্স করতে থাকে। এ দেখে সে আরো বেশি কষ্ট পায়। যাওয়ার আগে সে তাদেরকে বিরক্ত করে চলে যায়। অপরদিকে জিন লিকে রাস্তার পাশে দেখতে পায়। সে একটি বাচ্চার বেলুন গাছ থেকে নামানোর চেষ্টা করছিল। তখন জিন গাড়ি থেকে নেমে তাকে সাহায্য করতে আসে। জিন বাচ্চাটাকে তুলে ধরে, কিন্তু সে কিছুতেই তার নাগাল পাচ্ছিল না। তাই জিন এবার লিকে তুলে ধরে। সে বেলুনটার নাগাল পেয়ে যায়। সেখানে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। জিন তাকে জিজ্ঞেস করে আজ ক্রিসমাস ইভিনিং উপলক্ষে তোমার প্ল্যান কি? লি বলে সে চার্চে বা গির্জায় গিয়ে প্রার্থনা করতে চায়। জিন বলে আমারও চার্চে যেতে হবে। তারা দুজন একসাথে চলে আসে। জিন চার্চের নিয়ম কানুন কিছুই জানে না। সে সবকিছু ভুলভাল করতে থাকে। এই দেখে লিয়ের খুব হাসি পায়। এরপর প্রার্থনা শেষে লি জিনকে বলে আমি একজন স্টেজ পারফর্মার হতে চাই। কয়েকদিন পরেই আমার একটা অডিশন রয়েছে। জিন বলে সেখানে চান্স পেয়ে গেলে তুমি আর কখনোই হোটেলে আসবে না, তাই না? এরপর তারা একে অপরকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে চলে যায়। এরপর দিন জুন যখন সুইমিং পুলে যায় তখন সে দেখতে পায় একটি ছেলে প্রায় ডুবে যাচ্ছে। সে তখনই পুলে ঝাঁপিয়ে পড়ে ছেলেটাকে বাঁচিয়ে নেয়। ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তার জ্ঞান ফিরিয়ে আনে। তখনই হোটেলের ম্যানেজার সুজিন দৌড়ে এসে বলে আমার ভাই পার্ককে বাঁচানোর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। উপরওয়ালা যেন আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখে। তখন আমরা জানতে পারি পার্ক হচ্ছে তার স্কুলের সেরা সুইমার। তার ডুবে যাওয়ার বিষয়টা ছিল সুজিনের সাজানো নাটক। সুজিন এইসব করিয়েছিল জুনকে বেটার ফিল করানোর জন্য। এরপর রুমে ফেরার সময় হোটেলের একজন স্টাফ জুনকে বাও করে সম্মান জানায়। তার পরদিন সকালে কল সার্ভিসের মেয়েটি ফোন দিলে মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে। সে বলে তার নাম ওয়েক আপ কল 6 এবং সে কোনো মানুষ নয়। তার ভয়েসটি হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। এই শুনে জুনের আবারও মন খারাপ হয়ে যায়। তখন মেয়েটি বলে আমি আপনাকে বোকা বানিয়েছি। আমি একজন মানুষ, কিন্তু হোটেলের নিয়ম অনুযায়ী আমরা কাউকে আমাদের নাম ঠিকানা বলতে পারি
পারি না। এরপর থেকে সে মেয়েটির সাথে প্রায় সময় কথা বলে। পরদিন সকালে জিন লিকে বলে, অডিশন রেখে তোমার আজ হোটেলে আসা উচিত হয়নি। এই বলে সে লিকে টেনে নিয়ে যায়। লি অডিশনে পারফর্ম করে। তার পারফরমেন্স দেখে জিন অনিচ্ছাকৃতভাবে হাততালি দিয়ে দেয়। এরপর লি অডিশন থেকে বের হয়। জিন বলে, তুমি খুব ভালো পারফর্ম করেছো, তাই আমি নিশ্চিত যে তুমি সুসংবাদ নিয়ে এসেছো। লি বলে, এই নিয়ে আমি বহুবার অডিশন দিয়েছি, কিন্তু বরাবরের মতো এবারও ভাগ্য আমার সহায় হয়নি। আপনাকে ধন্যবাদ আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। এরপর থেকে আমাকে আর সাহায্য করতে আসবেন না। আমি শুধুমাত্র আপনার হোটেলের একজন সাধারণ কর্মচারী, এর বেশি কিছু নই। যাওয়ার আগে সে আরো বলে যায়, প্রত্যেকটা সংখ্যার গুরুত্বই অপরিসীম। জোর বিজোর প্রত্যেকটা সংখ্যাকেই সমান গুরুত্ব দেওয়া উচিত, তাহলেই আপনি আপনার সেই রোগ থেকে মুক্তি পাবেন। এরপর একদিন হোটেলের একজন ম্যানেজার লিকে বলে, সবাই তোমার নাম দিয়েছে গোল্ড ডিগার, কারণ তুমি নাকি টাকার লোভে বসের সাথে ঘুরে বেড়াও। এই শুনে লি প্রচন্ড কষ্ট পেয়ে বাড়ির দিকে রওনা হয়। তখন দুজন স্টাফ তাকে দেখে একে অপরকে বলে, মেয়েটিকে দেখতে ইনোসেন্ট হলেও আসলে সে অনেক বড় মাপের একজন লোভী। এতে লি আরো বেশি কষ্ট পায়। সে হসপিটালে তার মায়ের সাথে দেখা করতে আসে। তার মা হসপিটালের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে। লি ইশারার মাধ্যমে ডাকলেও সে তার মেয়েকে চিনতে পারে না। অপরদিকে জিন সেই ম্যানেজারকে ডেকে বলে, লিয়ের পরিবর্তে অন্য একজন স্টাফ আমার রুম পরিষ্কার করে, এর কারণ কি? সে বলে, আপনাদের দুজনকে নিয়ে কিছু গুজব ছড়িয়েছে, এজন্য লি এখন অন্য ফ্লোরে কাজ করে। তারপর জিন আবারও তার বাবার লকারটি খুলতে যায়। এবার সে বিজোড় সংখ্যা দিয়ে চেষ্টা করে এবং অবশেষে লকারটি খুলে ফেলে। ভেতরে তার রাখা একটি পেইন্টিং এবং একটি নিউ ইয়ার কার্ড দেখতে পায়, যেটা সে ছোটবেলায় তার বাবাকে উপহার দিয়েছিল। এরপর আমরা জুনকে দেখতে পাই। সে সুইসাইড করার জন্য হোটেলের উচ্চতা পরিমাপ করতে যায়, কিন্তু দুর্ঘটনাবশত তার মাথা জানালার সাথে আটকে পড়ে। তখন একজন লোক তার জন্য একটি উপহার নিয়ে আসে। সে জুনকে দেখতে পেয়ে তাকে বাঁচিয়ে নেয়। জুন দেখে সেই উপহারটা সুজিন তার কাছে পাঠিয়েছে। চিরকুটে লিখেছে, আমার ভাইকে বাঁচানোর জন্য ধন্যবাদ, আপনি একজন রিয়েল হিরো। তখন জুন একটি ফোন দিয়ে আটে। একটি চিরকুটে তার ফোন নাম্বার লিখে ওই উপহারটা নিয়ে রিসিপশনে চলে যায়। তাকে বলে, এই উপহারটা ওয়েক আপ কল 6 এর কাছে পৌঁছে দিবেন। তাকে বলবেন রুম নাম্বার 1739 থেকে পাঠানো হয়েছে। মেয়েটি উপহারটি নিয়ে তার কাছে পৌঁছে দেয়। সেদিন তারিখ ছিল 31 ডিসেম্বর। আজকের এই দিনেই জুনের সুইসাইড করার কথা ছিল, তাই হোটেলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। জুন একজন সিকিউরিটি গার্ডের ওয়াকি টকিতে শুনতে পায় যে ক্রিসমাস কন্টেস্টের উইনার হওয়া, সুইমিং পুল থেকে একজনের জীবন বাঁচানো সবকিছুই ছিল তাদের পরিকল্পিত। এটা শুনতে পেয়ে সে সুইসাইড করার জন্য দৌড় লাগায়। সে একদম টপ ফ্লোরে চলে যায়। সুজিন সিকিউরিটি গার্ডদের নিয়ে তাকে বাঁচাতে চলে আসে। তখন ওয়েক আপ কলের মেয়েটি তাকে ফোন করে, তার উপহারের জন্য ধন্যবাদ জানায়। জুন বলে, আর কখনো আমাকে ডেকে তুলতে হবে না, আমি চিরকালের জন্য চলে যাচ্ছি। ঠিক তখনই ওয়েক আপ কলের মেয়েটি সেখানে চলে আসে। সে জুনকে বলে, আমিও তোমার ভয়েসের প্রেমে পড়ে গিয়েছিলাম। এরপর প্রথম দেখায় তোমার সাথে কথা বলতে চেয়েও পারিনি। তোমার রুম নাম্বার দেখে বুঝেছিলাম যে এটাই তুমি। সত্যি বলতে আমিও আজ সুইসাইড করতে চাই। আমি আমার একঘেয়েমি জীবন থেকে মুক্তি চাই। তখন জুন তাকে থামিয়ে বলে, তুমি মরে গেলে তাদের কি হবে, যারা আগামীকাল সকালে তোমার ওয়েক আপ কলের জন্য অপেক্ষায় রয়েছে? সে বলে, যাকে আমি ওয়েক আপ কল করতে চাই সেই যদি সুইসাইড করে নেয় তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? জুন তার ভালোবাসা বুঝতে পেরে রেলিং থেকে উঠে আসতে নেয়। হঠাৎ সে স্লিপ করে পড়ে যাচ্ছিল। তখন সিকিউরিটি গার্ডরা এসে তাকে বাঁচিয়ে নেয়। সে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অপরদিকে ইস্ট চেইন কোম্পানির সাথে জিনের মিটিং হয়। তারা জিনকে বলে, হোটেলের উন্নয়নের জন্য আগের সমস্ত কর্মচারী-কর্মকর্তাদের বের করে দিয়ে নতুন লোকজন নিয়োগ করতে হবে। এই শুনে জিন রেগে গিয়ে মিটিং ক্যান্সেল করে দেয়। সে ডিরেক্ট ওয়েট্রেসদের কমন হলে চলে আসে। লিয়ের কাছে গিয়ে বলে, আমি তোমার সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে চাই। লি তাকে মানা করে দিয়ে বলে, সবাই আমাকে গোল্ড ডিগার বা লোভী বলে ডাকে। জিন বলে, আর সবাই আমাকে সেলফিশ বলে ডাকছে। লোভী এবং সেলফিশ খুব ভালো কম্বিনেশন হবে, তাই না? এই বলে জিন সবার সামনে দিয়ে তাকে হাত ধরে টেনে নিয়ে বাহিরে চলে আসে। ঠিক তখনই নিউ ইয়ার সেলিব্রেশন শুরু হয়ে যায়। তারা একে অপরকে গ্রহণ করে নেয়। তাদের গল্পটি এইখানেই শেষ হয়ে যায়। পরবর্তীতে সুজিন, সুজিনের ভাই পার্ক, মিউজিশিয়ান লিক্যাং সহ এমরোস হোটেলের সাথে জড়িত আরও কয়েকজনের গল্প নিয়ে হাজির হব।